আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। সর্বশেষ Assalamu alaikum. Good afternoon, ladies and gentlemen. নিশ্চয়ই ভালো আছেন সবাই। দিনে যেহেতু পারিনি, তো এই মুহূর্তে কিছু সময় আছে, এই জন্যই নিজের মনের দুঃখ বা expressions যেগুলা বা what I'm thinking about political situation. That's what I'm going to talk about that, ladies and gentlemen. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। প্রথমে বলি যে আমাদের ওসমান হাদি জন্য আসলেই ভিতরটা হাহাকার করে ওঠে। আমি আপনাদের কাছে একটা সত্য তথ্য দিই, সেটা হলো আমার খুব নিকটাত্মীয় এবং পরিবারের মানুষের জন্য আমার ভিতরে যতটা হাহাকার করত, একটুও কম না ওসমান হাদির জন্য। there are many reasons why মানে করে। খুব দুঃখ লাগলো যে বাংলাদেশের একটা ভয়েস ছিল মানে ওসমান হাদি। আপনি যদি দেশকে নিয়ে গভীরভাবে না ভাবতে পারেন, তাহলে আপনি ওসমান হাদি কি ছিল এটা বুঝতে জীবনে পারবেন না। আপনি মৃত্যু যদি হয় আপনার, আবার জন্মেন, আবার মৃত্যু, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্যাট আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড ও রিয়েলাইজ হু ইউ ওয়াজ। আপনি যদি বুঝেন বাংলাদেশকে, বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন এবং আর্থসামাজিক সব কিছু, তাহলে আপনি বুঝবেন তাদের প্রয়োজনীয়তা কতটুকু অন দ্য গ্রাউন্ড। আমি আমাদের কথা বলছি না, বাট তার মতো একজন ব্যক্তি ওই গ্রাউন্ডে। আমরা চলে গেলে আমাদের রিপ্লেস করতে পারবেন না, অনেক মানুষ আসতে পারে, মাথা রাখবেন বিষয়গুলো। কেননা আবেগ এবং ইমোশনস নিয়ে দেশের পক্ষে, দেশের ভালোর জন্য কোনো দলের প্রতি অন্ধভাবে আপনার ওন না করে, দল করেও এই জায়গাতে টিকে থাকে কথা বলা, ইট ইজ ইম্পসিবল। লিডিস এন্ড জেন্টলম্যান, ইট জাস্ট আনবিলিভেবল। হাদির আজকের শারীরিক অবস্থার খবর হলো, যতটুকু জানলাম যে রিউমার্স ছিল মার্কেটে, উনি আদি আমাদের মাঝে নেই, চলে গেছে। আমরা বিশ্বাস করতে চাই না, যদিও ইনকলাব মঞ্চ বলেছেন সিচুয়েশন ইজ going to be deteriorating every single day or hour, but he's still alive and hope for the best. So we pray to Almighty Allah that for his quick recovery. That's why we can say that right now. And I hope a miracle will be happened in this case. That's why we need at least এত মানুষের দোয়া এবং দেশের জন্য। যদিও বিপ্লবীদের পরিণতি খুব সুখকর হয় না সবসময়, তারপরেও আশা করি। এবং আজকে আমরা একটু আগে আমি একটা তথ্য শুনলাম, সেটা হচ্ছে বিএনপির মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, উনি যেটা বললেন যে অর্থাৎ কারা আপনার হাদির যে হত্যাকারী, যে কারা মানে তাকে এয়ারপোর্টে অর্থাৎ ভারতীয় সীমান্তে, ভারতের ভিতরে রিসিভ করেছে, তারা কাকে, সেটা হলো যে জাহাঙ্গীর কবির নানকের যে এপিএস, সে তাকে রিসিভ করে নিয়ে গেছে মানে বর্ডারের ওপার থেকে। এবং এই কথাটা কি 100% অ্যাকুরেট? ইট মে নট বি 100% অ্যাকুরেট, বাট ইট ডাজ মেক সেন্স, ইট ইজ পসিবল। কেননা শেখ হাসিনা মোয়াজ্জেম হোসেন আলালদের জন্ম না দিতে পারলেও, এটা কেন বললাম, ওনার অনেক মানে কথার সাথে আমি দ্বিমত পোষণ করতেছি। বর্তমানে দেখতেছি লাল ভাই কিছুটা হয়তো বা উনি নমিনেশন পাননি, এই জন্য একটু মন খারাপ, এই জন্য trying to satisfy the leaderships. I understand. Apart from that, as far as I know, is a very nice person. So, উনি জাহাঙ্গীর কবির নানক, হাজি সেলিম, শামীম ওসমান, ফেনীর জয়ন আল হাজারির, আবার একটা আছে না কি হাজারি, এই ধরনের যথেষ্ট লোককে এবং বদিকে শেখ হাসিনা জন্ম দিয়েছে। শেখ হাসিনা জেইশি লোক না, কিন্তু আপনারা যেভাবে মনে করেন, আন্তর্জাতিক মানের সন্ত্রাসী উৎপাদনে তার বিকল্প পৃথিবীতে। এবং আবার বলি, যদি কাউকে নোবেল প্রাইজ দিতে হয় এগুলোর জন্য, মিথ্যাচার অথবা সন্ত্রাস উৎপাদনের জন্য ডাইরেক্টলি মানে একদম মানে নার্চার করে শেখ হাসিনার উপরে কাউকে আপনি এই পুরস্কার দিতেই পারবেন না, সুযোগই আপনার সামনে নাই।
আপনি দেখেন কারা কাদেরকে কাদেরকে তৈরি করেছে। ভয়ঙ্কর দাগী অপরাধী, এমপি মন্ত্রী ছিল, বাট চরম চরম সন্ত্রাসী। এবং এই যে বললাম মানে জাহাঙ্গীর কবির নানক, মনে আছে? আপনারা দুঃখিত হওয়ার দরকার, লজ্জিত হওয়া দরকার যে এই লোক আপনার মন্ত্রী ছিল, এমপিও ছিল, সাথে সাথে মন্ত্রীও ছিল। হোয়াট আ শেম অ্যান্ড আনফর্চুনেট থিং ফর এ নেশন অ্যান্ড ফর ইউ, লেডিস এন্ড জেন্টলম্যান, দিস গাই ওয়াজ এ মিনিস্টার। ইভেন আওয়ামী লীগের জন্য এটা লজ্জা হতে পারে, ঠিক সত্যিকার অর্থে আওয়ামী লীগের। এই লোক মন্ত্রী ছিল, হাসান মাহমুদের মতো ব্যক্তি, যদিও সে সরাসরি সন্ত্রাস না করলেও আন্তর্জাতিক মানে একটা ইডিয়েট ছিল ভদ্রলোক, বুঝছেন? কিন্তু শামীম ওসমান, জয়নাল হাজারি, তারপরে আপনি যদি বলেন আপনার এই যে ফেনীর কি আরেকটা আছে হাজারি দুইটাই, তারপরে আপনার বদি, তারপরে আপনার ফজলে করিম, ওই যে রাউজানের, এই ধরনের যে সন্ত্রাস তৈরি করা বা সন্ত্রাসী গোষ্ঠীর গডফাদার ইন দ্য নেম অফ পলিটিশিয়ান, তার জড়ি মেলা বার, লেডিস এন্ড জেন্টলম্যান। তাহলে কি দাঁড়ালো? খুনিদেরকে আওয়ামী লীগ খুন করিয়ে আবার তারা বর্ডার পাস করে নিয়ে গেছে। প্রশাসনের কোনো না কোনোভাবে কারো সংযোগ থাকতে পারে, রাইট? আমি মনে করি ত্বরিত ব্যবস্থা নিলে হয়তো তাকে প্রিভেন্ট করা যেত। যদিও তার মা, বাবা, বউ, গার্লফ্রেন্ড সবাইকে তারা ধরেছেন, এবং আরও যারা আছেন তাদেরকেও ধরেছেন, সহযোগী যারা আছেন, কিন্তু তাকে ধরতে পারলে খেলাটা জমতো। তবে এতটুকু নিশ্চিত হতে পারি, এভাবে ওপেন মার্কেটে একজন হত্যাকারী পৃথিবীর যেখানেই থাকুক না কেন শান্তিতে সে বসবাস করতে পারবে না জীবনে। পৃথিবীর কোনো মধ্যপ্রাচ্যে যেতে পারবে না, ভারতেই তাকে থাকতে হবে সারা জীবন, অথবা এমন কোনো দেশ যে দেশে জীবনে পরিচয় দিতে পারবে না এবং নাম বলতে পারবে না সে কোথা থেকে আসছে, এবং চেহারা দেখাতে পারবে না কোথায় সে বসবাস করে, একমাত্র ভারত ছাড়া। সরকার চাইলে ভারতও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সেটা হচ্ছে যদি ইন্টারন্যাশনাল আপনার যদি তার বিরুদ্ধে সাজা দেওয়া হয় এবং ইন্টারপোলে বলা হয় তাকে ফেরত আনার সম্ভব, যেহেতু বন্দি বিনিময় চুক্তি আছে, ভারতকে টাইট দিলে ভারত সেটা মানতে বাধ্য। ওয়াই? বিকজ মনে রাখবেন এই বন্দি বিনিময় চুক্তি কিন্তু যতটা না বাংলাদেশের দরকার ততটা ভারতের দরকার। সুতরাং এটা তারা ইগনোর করতে পারবেন না। তাদের ফ্রম দ্য সিকিউরিটি পার্সপেক্টিভ, ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভ, দে ক্যানট ইগনোর দিস ল। দে হ্যাভ টু abide by the law because eventually they need this law every single day because they have 7 sisters and there are many bad people out there, so they need this law, by the way. So এতটুকু বলি যে যদি সরকার ঠিক থাকে তাহলে পসিবল এটাকে দর্থবের বিরুদ্ধে এনে এদেরকে আইনের আওতায়, ইটস পসিবল 100%। মনে রাখবেন ভারত, আমি আজকে একটা জিনিস বলি, আমি আপনাদেরকে একটু আগে আমি অল ইন্ডিয়া নিউজ একটা দেখলাম, আমি আমার কাজ শেষ করে এখানে বসে বসে আমি হাতের কাজ শেষ করে আমি বসে বসে এটা দেখতেছিলাম যে আপনি কমেন্টস যদি দেখেন কি ধরনের ভাইল কমেন্টস এবং ভিনডিকটিভ অ্যাটিটিউডস এবং রীতিমতো টেরোরাইজিং পিপল বাই কমেন্টিং, ইন্ডিয়ানরা, ভারতীয়রা বাংলাদেশকে নিয়ে, আনবিলিভেবল। আমি আবারও বলছি, বাংলাদেশের পজিশন ইন রিগার্ডস টু ইন্ডিয়া খুবই রিঅ্যাসেস করা দরকার। উই নিড টু রিঅ্যাসেস আওয়ার রিলেশনশিপ, bilateral relationship, reposition ourselves, what kind of, I mean, in Southeast Asia, ladies and gentlemen, that's very important. এটা আমি নির্দ্বিধায় আপনাদেরকে বলতে পারি। তো সেকেন্ড থিং হলো যে যারা এই মতো যোগ দিলেন হাদির খুনিকে শেখ হাসিনার সন্ত্রাসী, গডফাদার, আন্তর্জাতিক মানে সন্ত্রাসী, যিনি আমেরিকান অ্যাম্বাসেডারের গাড়ি বহরে হামলার জন্য দায়ী সরাসরি, সেই নানক এর পিএস বর্ডারের ওই পারে এই খুনিকে আপনার রিসিভ করেছে, করে তার জায়গা মতো তাকে পৌঁছে দিয়েছে। ফেয়ার এনাফ। ভবিষ্যতে যে সরকার আসবে যদি ঠিক থাকে তাহলে এরা কোনোদিনেই বাঁচতে পারবে না, এদেরকে আইনে আওতায় আসতেই হবে, আজ অথবা কাল। শেখ হাসিনাও তো আসবে না, কিন্তু এরা কখনোই নিজেদের কাছ থেকে পালিয়ে যেতে পারবে না। আমি থ্যাংক ইউ সো মাচ রাখেন। সো দেখেন কি ধরনের দুঃখজনক ঘটনা, আমাদের মানুষকে একজন দিনে দুপুরে একজন ন্যাশনাল পলিটিশিয়ানকে, হিরোকে হত্যা করিয়ে হত্যাকারীকে জামাই আদরে নিয়ে দেয় তারা। দিস ইজ ডেঞ্জারাস, দিস ইজ ব্যাড, ইউ নো হোয়াট আই মিন। বাংলাদেশ গট টু ডু সামথিং অ্যাবাউট ইট। বাংলাদেশের কিছু করা উচিত। মাসুম ভাই, আমি হাদি কি আর ফিরে আসবে? আমি দোয়া করি সে ফিরে আসবে, বাট আই ফিল ভেরি হার্ট ব্রোকেন ফর দিস জেন্টলম্যান, ট্রাস্ট মি। You know what I mean? You don't have to do politics. You don't have to support his political views like a party. But if you think about your national interest and your interest of your future generations, ladies and gentlemen, this guy was an asset. Absolute asset. Not even a
0.001% politicians we have in Bangladesh like Hadi. Trust me guys, trust me. তবে হাদির রক্ত আদি বলে গেছে আমাকে যদি মেরে ফেলা হয় আমার বিচারটা আপনারা করবেন, আমি আর কিছু চাই না, আমি চাচ্ছি না সিকিউরিটি, আমার বিচারটা যেন হয়। তারা যারা তাকে এই কারণে যারা এই সুযোগ করে দিয়েছেন মানসিকভাবে আপনার ফিজিক্যালি সব যারা আছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যারা জড়িত আছে সবাইকে যেন আইনের আওতায় আনা হয়, এটা আমার বক্তব্য এবং অনুরোধ থাকবে সরকারের কাছে। শুধু অনুরোধ না, উই উইল বি ওয়াচিং গভর্নমেন্ট, any government that comes in future, we will definitely watch you. We'll be watching you. Trust me. You cannot go, ignore or go away with this justice. Justice has to be served. This so that, because it's a matter of existing. Bangladesh is a matter of existence. Trust me. It is a matter of our existence, ladies and gentlemen. So you cannot ignore that. So আওয়ামী লীগ প্রমাণ হয়েছে। তবে একটা সুখের কথা বলি আজকে, সেটা হচ্ছে যে ইউএস গভর্নমেন্ট আজকে তারা খুব ব্যাপকভাবে ইনফর্ম হয়েছেন হাদির মৃত্যু। এটা গভর্নমেন্ট করে নাই, ধরে নেন আমাদের জ্ঞাতসরে হয়েছে, গভর্নমেন্টকে ব্রিফ করা হয়েছে এই ঘটনাগুলো, তারা যে কিলার্স, তারা যে বিভিন্নভাবে টার্গেট করতেছে, তারা এই জন্য আমেরিকান সিটিজেন যারা আছেন তাদের বিষয় প্লাস অন্যান্য বিষয় এগুলা ব্রিফ করা হয়েছে এবং ইট ইজ আন্ডার ইট ইজ বিং ওয়াচড বাই দ্য ইউএস গভর্নমেন্ট। সো হিয়ার্স দ্য স্টাফ গেল একটা। সেকেন্ড থিং হলো যে আপনার আজকে বাংলাদেশের সাবেক ভারতীয় হাই কমিশনার বিনা সিকরি একটু আগে দেখলাম যে উনি বলছেন যে বাংলাদেশ খুব বাড়াবাড়ি করতেছে ভারতকে নিয়ে। প্রশ্ন হলো বাংলাদেশ বাড়াবাড়ি করেছে কোন জায়গায়? আমরা বাংলাদেশ এবং আজকে একটা পররাষ্ট্র উপদেষ্টার খুব ভালো একটা বক্তব্য দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে উনি বলেছেন যে 15 বছরে ভারত নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করেনি, এখন তারা করতেছে। সুন্দর একটা বক্তব্য দিয়েছেন এবং একটা অসাধারণ একটা কথাবার্তা বলেছেন উনি যে 15 বছরে 12 নির্বাচনের প্রয়োজনীয়তা লাগেনি ভারতের, এখন লাগতেছে এটা। আর উনি বলেছেন যে আমরা চাই না ভারত আমাদের ন্যাশনাল পলিটিক্স নিয়ে এবং নির্বাচন নিয়ে কোনো জনের মাথা গামাক, এটা আমাদের নির্বাচন, আমরা করবো আমাদের মতো করে, এই বাইরে থেকে উইশ করতে পারেন, এর বাহিরে আর আপনাদের কোনো সহযোগিতা আমাদের প্রয়োজন নেই। গ্রেট স্টাফ, ভদ্রভাবে হোক, আরও অ্যাগ্রেসিভ হলে ভালো হতো, বাট ভদ্রভাবে হলো বক্তব্যটা দিয়েছেন ভদ্রলোক, এটাই অনেক জিনিস অন্তকে আমি মনে করি। বাই দ্য ওয়ে, লেট মি গো ব্যাক টু দ্য বিনা সেক্রিস পয়েন্ট। তো ভদ্র মহিলা উনি খুবই টাফ একজন হিন্দু উনি, ওই যে বিনা সেক্রি, এদেরকে এই ধরনের মানুষ দেখেই আপনি দেখেন এবং বাংলাদেশে হাই কমিশনার হিসেবে পাঠায় ভারত, মনে রাখবেন। এজন্যই এরা এবং সবাই ঘুরে ফিরে তাদের বিশেষ একটা গোয়েন্দা সংস্থার সাথে ট্রেনিং প্রাপ্ত, যেন সব ধরনের অপকর্ম তারা বাংলাদেশে পরিচালনা বা ক্যারি আউট করতে পারে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই মহিলা বাংলাদেশে হাই কমিশনার ছিল এবং এই মহিলাকে উলঙ্গ করে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দিয়ে দিয়েছিল তখনকার সময়। এই মহিলা কি পরিমাণ ভিনডিক্টিভ বাংলাদেশ বিষয়ে, তার বক্তব্য যদি শুনেন আপনি, তার যে কয়েকটা টক শোতে আমি দেখেছি তার বক্তব্যগুলা, কোনো ক্ষেত্রে কোনো ভদ্রতার বালাই নাই, কোনো ধরনের মানবতা কোনো কিছুই নাই, একঘেয়েমি, এক ধরনের ওয়ান সাইডের ইন্ডিয়ান নেগেটিভ উনি প্রচার করে এবং বাংলাদেশকে দোষারোপ করে। এই ব্যক্তি কিন্তু বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার ছিল। কি ধরনের বিপজ্জনক মানুষকে ভারত হাই কমিশনার হিসেবে পাঠায় আপনি কল্পনা করতে পারবেন না। এদেরকে বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশের জন্য, বাংলাদেশের ডিস্টেবিলাইজ করার জন্য। তো আমার বক্তব্যটা এই জায়গাতে আজকে যে আপনি আমার পথে কাটা বিছিয়ে রাখলেন, আপনি কিভাবে মনে করেন আমি আপনাকে ফুল দেব? কেন মনে করেন আপনি? এই প্রশ্নটা তো আমি করতেই চাই। আপনি যে যা করেছেন তার বাহিরে আপনি কেমন আশা করেন? কেন বাংলাদেশকে ওই জায়গায় আছে? বাংলাদেশকে আপনি বলে যাবেন না 4 কোটি জেন জি ভোটার্স, এলিজিবল ভোটার্স, দে আর ওয়াচিং এভরি সিঙ্গেল থিং। যতই আপনি হাতে গোনা কয়েকটাকে দেখেন না কেন, মনে রাখবেন নতুন প্রজন্মের যারা জেন জি, এরা কেউ আওয়ামী লীগও করে না, এরা কেউ ভারতপন্থীও না, চাইলেও আপনি পারবেন না, যদি চেষ্টা করেন না কেন। কিছু আছে নাইভ, এরা বুঝে না কোনো কিছু, এজন্য এরা হয়তো এটা গান শুনে সংস্কৃতিতে একটু আবদ্ধ। এর বাহিরে যারা সত্যিকার অর্থে ওই ফ্যামিলিগুলো থেকে উঠে বড় হয়েছে, সবাই কিন্তু ওই জায়গাতে তারা সবাই কমন গ্রাউন্ড আছে আমাদের সবার এবং তার ঐক্যবদ্ধ। এটা হচ্ছে সবচেয়ে বটম লাইন এবং চিরাচরিত বিটার ট্রুথ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার প্রশ্ন হলো এই জায়গাতে, ধরেন আজকে হাসনাত বলেছে যে খুবই টাফ একটা কথা বলেছে যে ভারতীয় হাই কমিশনকে উষ্টাবাড়ি বের করে দাও। আমি এটা বলি না কখনো, বা এই জন্য বলা উচিত না। ডেফিনেটলি ইটস এ ডিপ্লোম্যাটিক, নট এ ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, বাট আমি মনে করি যে ইন্ডিয়ান
High Commission should be restrained themselves in terms of interfering in Bangladesh. I mean, honestly speaking, we are watching every single day. আমরা দেখতেছি আপনাদের কারণে বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন সুস্পষ্টভাবে এবং একদম ক্লিয়ারলি, এডুকুয়েটলি অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড লাউডলি আমরা বিপন্ন। আপনারা করতে পারবেন, তবে সফল হতে পারবেন না। কেননা মনে রাখবেন, 4 কোটি অ্যাক্টিভ জেনজি বর্তমানে আছে। এর মধ্যে যদি 5%ও মাঠে নামে যে কোন সময়ে, কল্পনা করেন কতটা হতো। 10% নামে কত কত মানে লক্ষ মানে বা আপনার এই 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 মানুষ হতে পারে মানে মানে রাস্তাতে। সুতরাং ইট ইজ নট পসিবল। এবং যদিও এখনও প্রশাসন আছে, টাকা পয়সা আছে, ভারতীয় মেকানিজম আছে, এবং আপনারা মনে করেন নিজেদেরকে সুপার পাওয়ার। ইউ আর নট এ সুপার পাওয়ার। ইউ আর নট বিং রেকগনাইজড অ্যাজ এ সুপার পাওয়ার বাই নো ওয়ান, নট ইভেন বাই ভুটান। আপনারা মনে করতে পারেন, বাট কেউ মনে করেন আপনারা সুপার পাওয়ার। আপনাদের এবং আপনি যদি ভারতীয় কিছু সাংবাদিকদের আলোচনা দেখেন, ভারত কী ধরনের প্রয়োজন মানে সমস্যা নিয়ে বর্তমানে ভুগতেছে, এটা আনবিলিভেবল। আমি এখানে সবচেয়ে আবারও ধন্যবাদ দেই আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে। তারা বাংলাদেশের সামরিক খাতে যে ধরনের ইনভেস্টমেন্ট তারা করেছেন, বাইং ইউরোফাইটার টু J-10C1, রাইট, এরপরে পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, আনবিলিভেবল, সুন্দর, অসাধারণ কিছু কাজ করে গেছে এই সরকার। এবং 16ই ডিসেম্বরে বিজয় দিবসে আমরা যে ধরনের আমরা ডিসিপ্লিন ডিসপ্লে দেখেছি, সেটা অসাধারণ। আমরা চাই এগুলো কন্টিনিউ থাকুক, লেডিস এন্ড জেন্টলম্যান। নাও লেট মি গো ব্যাক টু বাই। আচ্ছা, 4 কোটি জঙ্গি। আচ্ছা, আপনি কি জানেন কিনা যে এই মুহূর্তে যদি পৃথিবীতে সবচেয়ে বেশি জঙ্গি উৎপাদন হয় যে দেশে, তার নাম হচ্ছে ভারত। আপনি খেয়াল করবেন, অস্ট্রেলিয়াতে যে সন্ত্রাসী হামলা করেছে, এই জঙ্গিটার বাড়িও কিন্তু আপনার এই মানে ভারত। এবং তার পরিচয় সে মুসলমান কিনা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এও কিন্তু ভারতীয়। এবং ভারতের যে পরিমাণ মানে আরএসএস বা উগ্রবাদী জঙ্গি তৈরি হচ্ছে, এটা আমার বক্তব্য নয়, সারা আমেরিকান বক্তব্য। ইউএস গভর্নমেন্ট টেলিং দ্যাট তারা they are the threat of national security or peace and prosperity of that entire region, honestly speaking. এবং এই পৃথিবীতে সবচেয়ে ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট হিসাবে, নট অ্যাকর্ডিং টু মি, বাই দ্য ইউএস গভর্নমেন্ট মনে করা হচ্ছে এখন এই মুহূর্তে ভারতকে। একটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা করে গেছিল। সুতরাং ইউ ক্যান সে হোয়াট এভার ইউ ক্যান সে, বাট মনে রাখবেন, ফর ইউর সার্ভাইভাল ইউ নিড টু রিস্ট্রেইন। অ্যান্ড ভারত মানুষের রাজনীতি করতে হবে সত্যিকার অর্থে। দেশের ভিতরে যে অবস্থা চলছে বর্তমানে, অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে ভারত রীতিমতো ভয়ঙ্কর অবস্থা পতিত হয়েছে। আর বাংলাদেশ ওই জায়গায় নাই। মানে বাংলাদেশের এই যে একটু আগে আমি আপনাকে বললাম যে আমি একটু আগে একটা জিনিস আমি শেয়ার করে এসেছি, যারা বাংলাদেশে বসে মানে এই দালালিটা করেন আপনাদের উদ্দেশ্যে, সেটা হলো আপনি দেখেন, মানে অধ্যাপক মুনির চৌধুরী, শহীদ মুনির চৌধুরী মনে আছে? মুনির চৌধুরীর সন্তান বলছেন উনার বাবাকে 14ই ডিসেম্বর শহীদ জীবী হত্যা দিবসে উনার বাবাকে মানে পাকিস্তানিরা ধরে নেয় নাই, বিহারিরও ধরে নেয় নাই। তাহলে কারা নিল? ইদার বাংলাদেশিরা নিছে, আর না হলে ভারতীয়রা নিছে। এবং যতজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি, টপ টু বটম সবাই বলছেন শহীদ মানে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে একটা মানে পাকিস্তানের কেউ জড়িত না, সব করেছে ভারত। কেন করেছে? ওই যে এই কারণে করেছে, তাদের লেখা সংবিধান আমাদের দেশে মানে প্রতিষ্ঠিত করতে হবে। মুনির চৌধুরীরা থাকলে হয়তো এটা তারা মানে আপনার রিজেক্ট করতেন। আমাদের এবং জাতিসংগীত আমাদের মানে এটা প্রতিষ্ঠা করা, কারণ এখানে ভালো মানুষ যারা আছে, থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে সত্যিকার অর্থে, তারা এটা নিবে না। মোটামুটি এই কাজগুলো তারা করেছেন। এবং আজকে আপনি দেখেছেন, আমি আশ্চর্য হয়েছি, মানে ভারতের প্রথম কলকাতা তারা রিপোর্ট করেছে জেনারেল নিয়াজির যে মার্সিডিজ বেঞ্জ গাড়ি যেটা ওনার ছিল ঐতিহাসিক, সেই গাড়িটা এখন কলকাতাতে। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা যারা বাংলাদেশি আছেন, বলেন তো এই গাড়িটা কোন যুক্তিতে কলকাতাতে যায়? এটা বাংলাদেশের সাথে যুদ্ধ হয়েছিল না? এটা গাড়িটা তো বাংলাদেশে ছিল, তাহলে এটা কিভাবে ভারতে গেল? এটা দেখেছি, আমি কিন্তু শেয়ার করেছি এমরান মাসুমি, গো এন্ড চেক, দিস স্টিল দেয়ার, রাইট? তা আপনি আমাকে বলেন, তাহলে এটা ভারতে কিভাবে গেল, কিভাবে ভারতে যেতে পারে? আপনি যদি না নেন, আপনি কি বলে গেছিলেন? এবং আমি ধন্যবাদ দিই আমাদের একজন মুক্তিযোদ্ধা কলকাতাতে, যিনি আপনার ছবি দেখিয়ে বলছিলেন যে আপনি আমাকে দেখান তো এই জায়গাতে মানে কোথায় আছে আপনার কি এই যে মানে বাংলাদেশের একজন সৈনিক বা বাংলাদেশের যে সেক্টর কমান্ডার বা আতালগুল উসমানী, যিনি সর্বাধিনায়ক ছিলেন, উনার মতো ব্যক্তি কেউ কি আছে কিনা দেখান আপনি আমাদেরকে। আপনি মানে এখানে কেন তারা থাকলো না? এই প্রশ্নটার উত্তর যদি ভারতকে আপনারা করেন, যে 1971 সালের এই যে দিনে, যেদিন তারা আত্মসমর্পণ করে, আত্মসমর্পণের ওই অনুষ্ঠানে
একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বা বাংলাদেশের মানে দায়িত্বশীল কেউ ছিল না কেন ওসমানীকে কোনোদিনই দেখেন, আপনি যে বলবেন লেডিস এন্ড জেন্টলম্যান, কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, যদি বাংলাদেশকে ভালোবাসেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ইউ ডোন্ট হ্যাভ টু এগ্রি উইথ মি অল মানে আই মিন অন এভরি ওকেশন অনেস্টলি স্পিকিং, বাট ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়েন উই সে সামথিং, নট মি, মেনি পিপল। ফর এক্সাম্পল, আপনি আমাকে বলেন তো যে জেনারেল আতাউল গুল উসমানীকে শেখ হাসিনা কোনোদিন সম্মানিত করে নাই। দ্যার আর মেনি রিজনস। যে ব্যক্তি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিল সেই ব্যক্তির কোনো সম্মান কেন শেখ হাসিনার কাছে নাই? কারণ ভারতীয়রা চায় না তাকে সম্মান করা হোক, সম্মান দেওয়া হোক। ভারতীয়রা চায় না, কারণ ওসমানী তো অন্য লেভেলের মানুষ ছিলেন। প্রথমত সিলেটের লোক ছিল, অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ মানে আপনার সাহস তার ছিল, সে জানে এবং ভারতকে সে পছন্দ করবে না এটা খুব ভালো করে জানে ভারত। এজন্য জীবনে কোনোদিন তাকে আওয়ামী লীগের কাছে আর ভালো মানুষ হিসেবে দাঁড় করাতে দেয় নাই, তাকে সাইডলাইন করে রেখেছিল, বদল মারাই গেছিলেন মানে এভাবেই। এই হলো মানে মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দেশপ্রেম এবং রাজনীতি। এগুলো আপনারা, আমার দুঃখ লাগে যে আপনারা কিছু মানুষ, আমি আই আন্ডারস্ট্যান্ড you have a gene, Indian gene in your body. I understand that. There's nothing wrong with that. So you can say Awami League, Sheikh Hasina, everything. But সাধারণ জনগণ যারা, যাদের সন্তান বাংলাদেশে বড় হবে, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তারা কি একবার ভাববেন না এই বিষয়গুলা? কারা আপনার মানে সন্তানের ভবিষ্যতের শত্রু এবং বন্ধু? Why you can't determine that? That's my question to you. How stupid you can be? How you can fail to understand that? I understand you do politics and your political leadership say one thing, you have to probably abide by that or follow that or go on a same path. But you are a human being, don't forget that. You have Allah given you some kind of self-assessment, as assessing skills, right? You can assess yourself. Why you can't do that? রাইট? কীভাবে আপনার নেতার বক্তব্যে যেখানে 90%, আমি যদি ভুল না হই তাহলে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের 90% সিন্স 1971 ফেইল্ড, ডিজাস্টারিয়াস ফেইলিয়ার তারা নিয়ে এসছে বাংলাদেশের জাতির জন্য। আমার দুঃখ লাগে যে এত বড় এত পপুলাস একটা দেশ এবং এত বছর ধরেও এক সেট 10 জন নেতৃত্ব তৈরি করতে পারলাম না আমরা, দেশপ্রেমিক এবং যোগ্য ইন্টারন্যাশনাল মানে লেভেলের। So sorry for that. I mean, I feel very frustrated এবং regret, right? যে কেন পারলাম না আমরা? আমাদের দেশে কোনো রাজনৈতিক লিডারশিপ তৈরি হয় নাই। আপনি দেখেন না কি তৈরি করেছি আমরা, গার্বেজ। কারণ এই যে বললাম না, আপনার এই পরিবেশে যে পরিবেশ আপনার আছে, সেই পরিবেশে ওই লেভেলের আপনার মানে তৈরি হবে এবং হয়েছে তাই। এই জন্য আজকে আমরা সাফার করি। এবং শেখ হাসিনা দেখেন, এই যে বললাম না যে ভারতীয় এগুলা এগুলা আমি আবার বলছি, it's possible. দেখুন, we need a very good relationship with India. I strongly believe support their territorial integrity, no doubt about that. They should be better off with their lands and population. But please leave us alone. You know, let us do our job. Let us handle everything, our internal matter. Do not interfere over there. You don't have to worry about that. We don't even need you sometimes, honestly speaking. Yes, trades dorkar, let's do it. But stay away from Bangladesh interfering Bangladeshi politics or something like that. So, যদি কোনো দল দেখেন আপনি যে ভারতকে বলতে পারতেছে না বা বলবে না ভবিষ্যতে, should not vote for that political party or leadership that, hey, you know what, you guys should not cross the red line or limit. There is a line, there is a border, stay within the border. If we need, we'll definitely shout out at you, please help us. If not, stay away, stay inside. এটা যদি কেউ বলতে না পারে, এই সরকার বলেছে 1971 পর, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আমি আবার বলছি ওনাকে ধন্যবাদ দিতেই হবে, মনে রাখবেন ওনার জাতীয়তাবাদী বাংলাদেশ তৈরি হয়েছে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থেকে। সুতরাং আমি এটা বলি, এটা তো এখন বিএনপির মধ্যে এগুলো নাই, আমরা সত্যতা বলতে গেলে হাতে কোনো 2-1 মানুষ ছাড়া। সো এইটা দেখেন, আপনি এই সরকার এসে প্রথমে বলেছে, ইউ নো হোয়াট, আপনি আপনার জায়গাতে থাকেন, এখানে ইন্টারফেয়ার করবেন না। এর আগে কেউ বলতে পারলো না কেন? আপনি আমাকে বলেন। এই যে আমি বললাম যে আপনি দেখেন আমাদের লিডারশিপদের ফেইলিয়র, আপনারা তো, আমি কেন রাজনীতির যে লিডারশিপদের প্রতি আমি 100% শ্রদ্ধা দেখাতে পারি না, আমাকে ক্ষমা করবেন, আপনাদের মতো আমি পারি না। কেন জানেন? কারণ আমি মনে করি আমি একজন সচেতন সিটিজেন, মানে বাংলাদেশি নাগরিক, যেখানে প্রবাসী নাগরিক যেখানে আছি। ওয়াই? বিকজ আপনি দেখেন 1954 বছর হলো আজকে, এখন পর্যন্ত ইন্ডিয়া বলে এটা তাদের বিজয় দিবস, অথচ এটা বাংলাদেশের বিজয় দিবস। পৃথিবীতে এর চেয়ে বড় জোচ্চুরি, ইত্রামি, ফাত্রামি এবং 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 মানে যদি বলি যে আমি তথ্য সন্ত্রাস হতেই পারে না। একটা সরকার প্রতিবাদ করে বলতে পারলো না, ইউ নো হোয়াট, ইউ ক্যানট ডু দ্যাট,
ইফ ইউ ডু দ্যাট উই নট ইয়োর ফ্রেন্ড, দ্যাটস দ্য বটম লাইন। তারা করতেছে, এবং আওয়ামী লীগের এরা দেখেন এটাকে আবার বোঝাচ্ছে, ও মূর্খ জাতি, এটা বুঝে না ওনার বাদ কি বলতেছে। দুর্ভাগ্য, এই আওয়ামী লীগের মানুষ, আওয়ামী লীগ আপনাদের সরকার পরিচালনা করেছে, এবং এরা আপনাদের এই শেখ হাসিনা 17টা বছর এই মানে গোষ্ঠীটাকে নেতৃত্ব, মানে এই সরকারটাকে, সরকারের দায়িত্ব ছিল। কি ভয়ঙ্কর কথাবার্তা, এগুলাকে সাপোর্ট করে একটাবার বলতে পারলো না। ভবিষ্যতে যারা সরকার আসবে, আমি বলি ম্যানিফেস্টোতে এরা দিতে হবে, এই যে এখন আসছে, আমি এটা তুলবো, আপনিও তুলবেন, যে ভারত যখন এই কথাগুলো বলে, আপনি সরকারে গেলে এটা ভারতের প্রতিবাদ করবেন কিভাবে, লিখে রাখেন আজকে, স্প্রেড দিস ওয়ার্ড, প্রচার করে দিবেন এটা, রাইট, প্রচার করে দিবেন এটা, যে আপনি ম্যানিফেস্টোতে থাকতে হবে। মনে রাখবেন, ইফ উই ক্যান নট হ্যান্ডেল ইন্ডিয়া প্রিসাইজলি, ওর আই মিন যদি আমি বলি সিস্টেমেটিক্যালি ওর ডিপ্লোম্যাটিক্যালি, হোয়াটএভার, we'll be in big trouble, because these guys, these are the real troublemaker for us. We have to understand that if our leaderships or the next government fail to understand this kind of stuff, they cannot run this country. If they do, the country will be caged by their aggressions. You know what I mean? So be careful, ladies and gentlemen. ম্যানিফেস্টোতে যেন দেয় তারা, বিএনপি এবং জামাত সুস্পষ্টভাবে বলতে চাই, স্প্রেড দিস ওয়ার্ড, প্রচার করবেন, যে ম্যানিফেস্টোতে বলতে হবে এটার প্রতিবাদ আপনি কিভাবে করবেন, এখনই বলতে হবে, এটা আমি তুলবো, আপনারাও তুলবেন। আজকে আমি বললাম আপনাদেরকে যে উৎসব, যে এটা তাদের বিজয় দিবস, নো, এটাকে হেলা, মানে এটা বিজয় দিবস মানে কি, আজকে বলছে তাদের বিজয় দিবস, কালকে বলবে এই বাংলাদেশ আমার, দ্যাটস হোয়াট ইট ইজ ইনডাইরেক্টলি। এটা যদি আপনি প্রতিবাদ করতে না পারেন, আপনি রাষ্ট্র ক্ষমতা যাওয়ার অধিকার রাখেন না, দ্যাট ইজ আ বটম লাইন। আমি জানি না মূর্খ অনেক অসচেতন বাংলাদেশের মানুষ কি করবে না করবে, আই এম টেলিং ইউ টুডে, দে ডু নট ডিজার্ভ টু বি ইয়ার গভর্নমেন্ট or leaderships. That's the bottom line, right? It's a stuff. Because এটার বাইরে আজকে আপনি দেখেন না, দিনে দুপুরে এটাই আমি প্রশ্ন করতেছি, যে 1971 শুনে দুটো প্রশ্ন, এই যে আত্মসমর্পণ অনুষ্ঠান কেন একজন বাংলাদেশি নাই, এই প্রশ্নটা আপনারা করবেন। সেকেন্ড থিং হলো, আপনি এটা করবেন, যে এই যে তারা বলে এটা চাঁদের বিজয় দিবস, কিভাবে এটা চাঁদের বিজয় দিবস হয়, বাংলাদেশের সরকার আপনি গেলে আপনি এটা প্রতিবাদ করবেন কিনা, যদি বলে এটা আমি করবো না, মুনাফিকি, এখানেই মুনাফিকি ধরবেন, এখানেই মানে বুঝে নেবেন ভবিষ্যৎ আপনার জন্য নয় এই সরকারের অধীনে। আমি আবার বলছি, ভারতের সাথে ডেফিনেটলি উই নিড এ বেটার রিলেশনশিপ, কিন্তু মনে রাখবেন, ভারত ইজ নট, দ্য বাংলাদেশ ইজ নট মানে এনি মোর ডিপেন্ডিং অন ইন্ডিয়া। Why? We proved, this government proved adequately, precisely, that what? The daily commodities, right, that we use or you swallow or we feed ourselves by their products, you know what I mean? We proved that we can move on without Indian products, these products. They proved it, this government. Thanks to this government, Dr. Mohamed Yunus government, there are many failures, but these are the success stories that we have to recognize and adopt and own this, ladies and gentlemen. So think about that. তারা প্রমাণ করেছেন এই সরকার যে ভারতীয় প্রোডাক্ট ছাড়া বাংলাদেশ চলতে পারে, বরং ভারত বাংলাদেশের প্রোডাক্ট বিক্রি করা ছাড়া চলতে পারবে না। এটা আনডাউটেবলি মানে আপনার প্রমাণিত হয়েছে, এই সরকার সেটা প্রমাণ করেছেন, ladies and gentlemen. So we have to do, মানে give them the thank, right? আচ্ছা, সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখন আমাদের দেশে হলো যে আমরা আগামীতে ভারতের প্রতি কীভাবে মনে রাখবেন, বাংলাদেশ ইজ নট এ পুয়ার কান্ট্রি এনিমোর। যদি অর্থের অপচয়, দুর্নীতি আর লুটপাট বন্ধ হয়, বাংলাদেশ 5 বছরের ভিতরে মালয়েশিয়ার সমকক্ষতা অর্জন করতে সক্ষম। আমি তো আবার বলছি, এখনও যদি যুদ্ধ হয় আর সমান সমান অস্ত্র বাংলাদেশের আর্মি পায় আর মালয়েশিয়ান আর্মি পায়, দুই দেশের যুদ্ধ হয়, ইটস নট গোনা হ্যাপেন, নেভার। মানে আমি গিভিং এন এক্সাম্পল, বাংলাদেশের আর্মি এই যুদ্ধে জিততে পারে যদি সমান ইকুইপমেন্টস বা ক্যাপাবিলিটিস বা আমাদের যে ইকুইপমেন্টস থাকে, দ্যাটস দ্য বটম লাইন, লিডস এন্ড জেন্টলম্যান। সো আমি এর জন্য বলছি যে আপনারা দেখেন, গতকালকে বলেছিলাম আমার লাইভে, ব্রিটেনের রিজার্ভ কত, $174 বিলিয়ন, বাংলাদেশ থেকে পাচার হয়েছে 10 বছরে কত, $235 বিলিয়ন। দিস ইজ অ্যান অফিসিয়াল ফিগার্স, লেডিস এন্ড জেন্টলম্যান, অফিসিয়াল ফিগার, দ্যাটস নট ইভেন লাইক, আমরা বলি না যে কি বলে এটাকে, ওই যে আপনার মিসেলেন্সিয়াস, লাইক সামগ্রিকভাবে মানে ধরে নেন একটা অ্যামাউন্ট, ওই অ্যামাউন্ট বাদ দিলাম। আপনি কল্পনা করেন হুন্ডি দুর্নীতির মাধ্যমে আর কত টাকা পাচার হয়েছে। ইফ ইউ টেক ইনটু অ্যাকাউন্ট, যেহেতু একটা করাপ্টেড এবং দুর্বৃত্তায়িত
faces government was in the power during the 17 years. Think about it. $235 billion official figures. That figures come from the Awami League government too. So এটা যদি সত্য হয় $253 billion, মানে 54 billion পাচার হয়েছে বা লন্ডার্ড হয়েছে, think about that. আমি যদি এটার মানে ডেফিনেটলি আমি 1/3 ধরি আমি, তাহলে আমি যদি 250 হলে আমি ধরে নিই আরও 75, অর্থাৎ প্রায় $350 billion মিনিমাম পাচার করেছে। 350. If I take into consideration that amount, ladies and gentlemen, so we are number 4 in terms of আপনার এই রিজার্ভস, মানে বাংলাদেশের মানে অবস্থান দাঁড়াতে পারে। ইমাজিন অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনার সন্তানের ভবিষ্যৎ কোথায় যেতে পারতো, কিন্তু দুর্বৃত্তাই তো। আবারও বলছি, যাওয়ার আগে আবার বলে দিই, your problem is not আপনার তেলের দাম 110 টাকা লিটার, ইটস নট আ প্রবলেম। আপনার প্রবলেম না পেঁয়াজ খান আপনি 55 টাকা, ইটস নট ইভেন দ্য প্রবলেম। ইভেন ইফ ইউ বাই পেঁয়াজ পার কেজি অনিয়ন্স লাইক $110, দ্যাটস নট আ প্রবলেম। আপনি যদি গরুর মাংস 800 টাকা করে কিনেন, ইটস নট ইভেন ইয়োর প্রবলেম, ইটস নট ইয়োর প্রবলেম। তারপরে চাল যদি আপনি 50 টাকা কেজি করে খান, 60 টাকা করে কেজি, দ্যাটস নট ইভেন ইয়োর প্রবলেম। ইয়োর প্রবলেম ইজ ইয়োর করাপ্টেড পলিটিক্যাল ডাইনাস্টি, যারা প্রতিদিন আপনার এবং আপনার সন্তানের আপনার গ্রেট সন্স, অর্থাৎ আপনার সন্তানের সন্তান যিনি হবেন, নাতিপুতি, তাদের ভবিষ্যৎটাকেও ইন অ্যাডভান্স রক্ত চুষে খেয়ে ফেলছে তারা। যদি এখান থেকে বেরোতে পারেন, আপনাদের ভবিষ্যৎ আকাশে উঠবে। আমি আবার বছর ধরে বলে আসছি, আবারও এটা দায়িত্বহীন ভাষায় বলতে চাই। এই সরকার দেখিয়েছে না, আপনি জানেন প্রতিদিন এই সরকার প্রায় 3000 কোটি টাকা করে দেখলাম সেদিন লোন মারতেছে, অর্থাৎ মানে ব্যালেন্স অফ মানে বুকস যেটা করেই ফেলছে অলমোস্ট এই সরকার। ইমাজিন দ্যাট, যেখানে ডাইরেক্টলি একটা ইন্টারিম গভর্নমেন্ট, ইজ নাথিং হ্যাপেন। ইন্টারিম গভর্নমেন্টকে কেউ স্টেবল গভর্নমেন্ট মনে করে না পৃথিবীতে কেউ। এটা কেন আমি আপনাকে বলি, আমেরিকান অ্যাম্বাসাডার যিনি বাংলাদেশে আছেন, উনি কিন্তু অ্যাম্বাসাডার না, চার্জ দ্য অ্যাফেয়ার্স। ওয়াই তারা মানে কোনো পার্মানেন্ট অ্যাম্বাসাডার দেয় নাই? নিয়ম হলো, যতদিন পর্যন্ত কোনো স্থায়ী গভর্নমেন্ট স্থায়ী হবে না, মানে নির্দ্বিধায় যে এটা গভর্নমেন্ট 10 বছর জন্য 5 বছর আসছে, এর আগ পর্যন্ত তারা কোনো স্থায়ী অ্যাম্বাসাডার দিবে না, এটা নিয়ম। তো এখান থেকে আপনি বুঝতে পারেন অস্থায়ী সরকারকে কীভাবে দেখে একটা দেশ। তারপরও যে ধরনের, শুধু ডক্টর মোদি ইউনূসের কারণে যে ধরনের রেজাল্ট এবং সাকসেস এই সরকার করেছে, আনবিলিভেবল। সামরিক খাতে হোক, অন্যান্য খাতে হোক, আজকে আমাদের এই অবস্থা দাঁড়িয়েছে। যদি রাজনৈতিক সদিচ্ছা থাকতো এবং আমরা ঐক্য থাকতে পারতাম, সব রাজনৈতিক দল 71 নিয়ে মারামারি না করে, ভারতের ট্যাবলেট খেয়ে মারামারি, একে অপরের মারামারি না করে, we could be better off, ladies and gentlemen. That's what it is. From me right now, I could go to bed and wake up early in the morning as well. So ভালো থাকবেন, এতটুকু মানে বক্তব্য। এবং হাদির খুনিকে যারা বর্ডার পাস করে দিয়েছেন এবং সেখানে রিসিভ করে সাদর সম্ভাষণ দিয়ে পৌঁছে দিয়েছেন, this is not the end of the story. Let me make it clear. This is the beginning of the story and your ultimate destruction. Trust me, take a note, write it down right now. You can't get away with this. You can't. You'll not be spared. You have to face the full course of justice and the law, and it's coming. পৃথিবীতে কোথাও এটা সম্ভব না, এখানেও পারবেন না। আর আমি যাদেরকে গ্রেফতার করা হয়েছে, সর্বোচ্চ আইনের আওতায় এদেরকে আনা হোক। আমরা এই খুন খারাপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই এবং এটা যেন না ঘটুক বাংলাদেশে। That's what it is, ladies and gentlemen. Have a blessed day and see you next time. Assalamu alaikum.